আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম যে হচ্ছে আপনাদের সিনিয়র অফিসারের পরীক্ষাতে কাটমার্ক কি হতে পারে। তো লাইভ এমসিকিউর হিসাবে বা আমি যতটুকু যা দেখলাম সেখানে দেখলাম যে কাটমার্ক 70 ক্রস করতে পারে। এখন লাইভ এমসিকিউতে যারা পরীক্ষা দেয়, অনেকে আছে পরীক্ষা দেয় যারা হচ্ছে গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয় নাই বা হচ্ছে কিছু কিছু ভুয়া পরীক্ষার্থী তো সেখানে আছেই। যারা হচ্ছে এই কোশ্চেন দেখে দেখে যেটা রাইট অ্যান্সার সেটাই হচ্ছে তারা দাগিয়ে আসে, বা অনেকে মনে করে তারা হচ্ছে এটা পরীক্ষার হলে দিয়েছে কিন্তু ভুলে যায় যে তারা হচ্ছে এটা দেয় নাই। তো এরকম অনেকেই পরীক্ষা দেয়, তো সেক্ষেত্রে 70 প্লাস নাম্বার, সেটা হচ্ছে 11-12 হাজার ছেলে মেয়ে পাবে, এখানে পরীক্ষার্থী পাবে, সেটা একটু আই ডোন্ট নো, ইটস সারপ্রাইজিং টু মি। বাট আই থিঙ্ক if you get 65, solid 65, um, life execution with solid 65 থাকে, then you should definitely take preparation for the written examination. And even if, God forbid, even if you don't get selected for the written, then I think the work that you will put on for the writing preparation, that won't go in vain, and in fact it will help you to hone your skills, hone your writing skills and any other thing for that matter, এবং এটা ভবিষ্যতে হচ্ছে আপনাদের অনেক কাজে দিবে। তো আজকে কথা না বাড়িয়ে আমি শুরু করি যে সিনিয়র অফিসার 2022-এর লিখিত কৌশল। হ্যাঁ, লিখিত কৌশল কিরকম হওয়া উচিত আমি আমার সম্পর্কে বলবো একটু পরে। তার আগে দেখি যে এই ভিডিওতে আমরা কি কি দেখবো। এই ভিডিওতে আমরা দেখবো যে ফোকাস রাইটিংটা কি, আর্গুমেন্টেটিভ রাইটিংটা কি, এবং এগুলি কিভাবে লিখতে হয়, বা আমি যেটা মনে করি সেটা কিভাবে লিখতে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে, বা যাদের সাথে আমি কথা বলেছি কিভাবে লিখতে হয়। ডেটা এনকোডেশন 3 নম্বরে, ডেটা এনকোডেশনটা কি খুব বেশি ইম্পর্ট্যান্ট, বা ডেটা এনকোডেশনটা কীভাবে ইউজ করব। ওভার ইউজ করা অবশ্যই ক্ষতিকর, এবং এটা কীভাবে ইউজ করবেন বা কীভাবে কী লিখবেন সেই বিষয়ে সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো, অবভিয়াসলি আমার এক্সপিরিয়েন্স থেকে। এরপর হচ্ছে কীভাবে প্রিপারেশন নেবো, আপনার ফোকাস রাইটিং বা আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের প্রিপারেশনটা কীভাবে নেবেন স্মার্ট ওয়েতে, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। চ্যাট জিপিটি ইউজ করবেন, বাট একটু টেকনিক্যালি ইউজ করবেন, সেটা আমি আপনাদেরকে দেখা দেবো টেকনিক্যালি কীভাবে ইউজ করবেন চ্যাট জিপিটি। এরপর হচ্ছে প্রিপারেশন নেওয়া কি অনেক কঠিন, এর উত্তরটা আমি দিয়ে দিই। প্রিপারেশন নেওয়া রিটেন প্রিপারেশন নেওয়া অনেক কঠিন না। প্রিপারেশন নেওয়া অনেক কঠিন না ইন এ সেন্স, যাদের হচ্ছে লেখার হাত ভালো, যারা ইংলিশে ভালো একটু, তারা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন। এবং বাংলাতেও যাদের লেখা ভালো বাট ইংলিশে একটু দুর্বল, সেক্ষেত্রে হচ্ছে দুইটাকে ভাগাভাগি করে মোটামুটি একটা মার্কস আপনারা ইনশাল্লাহ পাবেন। বাট আমি বলবো যে যাদের রাইটিং পার্টে হচ্ছে ইংলিশ পার্টে একটু সমস্যা আছে, তারা হচ্ছে প্রচুর রিডিং পড়বেন। আমি সেটা নিয়ে কথা বলবো একটু পরে। রিডিং পড়লে হয় কি, আপনি 10টা আর্টিকেল রিডিং পড়ার পরে তখন দেখবেন যে হচ্ছে আপনি এক পেজ লিখতে পারছেন না। কেন পারছেন না এক পেজ লিখতে? দেখবেন কিছু হচ্ছে আপনি যাই লিখতে যাবেন সেটা 2+ পেজ হয়ে যাচ্ছে। 10টা আর্টিকেল পড়লে কোনো একটা টপিকের ভিতরে আপনি যাই লিখতে চান না কেন, ইউ ক্যান রাইট এনিথিং ইউ ওয়ান্ট, আপনার কলম থামবে না। এখন আমার সম্পর্কে আমি বলি, আমি 2বার ভাইবা ফেল, এখানে ভাইবা ফেল বলে দিই, আমি হচ্ছে বিবিএডির ভাইবা ফেল, বিবিএডিতে ভাইবা ফেল। রিসেন্ট যে দুইটা গেল 225 এবং হচ্ছে প্লাস হচ্ছে আরো মনে হয় 60 জনের মতো নিয়েছিল, এবং পরবর্তীতে 100 জন নিল, সেই দুটাতে হচ্ছে আমি ভাইবা ফেল করেছি। আহ, আচ্ছা, আমার সম্পর্কে আগে এখানে যেহেতু লিখে রাখছি আমি বলে নিই, আমি শাহবাগের বড় কোনো বিশ্ববিদ্যালয়ে করেছি, আমার নাম আমি বললাম না। এখন আমার কথা হচ্ছে আপনারা আমার কথা শুনবেন কিনা, যেহেতু আমি 2বার বিবিএডিতে ভাইবা ফেল করছি। এখন আপনাদের রেফারেন্স হিসেবে যে অনেক বিবিএডির সহকারী পরিচালক বা বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসাররা আছেন, হুম, তো আমার কথা শুনবেন নাকি এটা হচ্ছে টোটালি আপ টু ইউ। বাট আমি যেহেতু 2বার রিটার্ন ক্র্যাক করেছি এবং ভাইভাতে গিয়েছি, এবং আই গেইজ আমার আমার এতটুকু কনফিডেন্সে ফার্স্টে অবভিয়াসলি আমি মোটামুটি 350 জনের মধ্যে ছিলাম, এবার আমার পরীক্ষাটা তেমন ভালো হয় নাই। দ্বিতীয়বার যে 100 জন নিল সেখানে আমার পরীক্ষাটা ভালোই হয়েছিল, খারাপ হয় নাই। তো এখানে আমি আই গেস 150 জন বা 200 জন নিলে হচ্ছে আমার এখানে চলে আসতে পারতো। এখন I did some solid preparation. I did take some solid preparation back in those days, এবং এখনো প্রিপারেশন নিচ্ছি। তো আমি আমার সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি যে হচ্ছে আপনাদের এই 2000 এটা মনে হয় 22-এর সিনিয়র অফিসার, 21-এর সিনিয়র অফিসারে আমার একটা ভালো প্রথম সারির একটা সিনিয়র অফিসার আসছিল, বাট পোস্টিং দেওয়া হয়েছিল আমাকে লক্ষ্মীপুরে। তো আমি সেখানে যাই নাই, আর এখানে আমি লিখে রাখছি কর্পোরেট জয়েন। কারণ হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে ট্রেড অফ করলে সেই ট্রেড অফটা অনেক বেশি হয়, কারণ এখানে আমি যে অফিসটাতে চাকরি করি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিস, বিগেস্ট মাল্টিন্যাশনাল কোম্পানিস বাংলাদেশের, এবং এখানে যে স্যালারি বা হচ্ছে এখানে যে হচ্ছে
চাকরি করার যে মজা বা এনভায়রনমেন্ট অ্যান্ড ওভারঅল অল থিংস বেনিফিটস ইনক্লুডেড, এটার সাথে হচ্ছে আমার কাছে মনে হয় সিনিয়র অফিসারে যাওয়াটা ট্রেড অফ করাটা একটু আমার জন্য অপরচুনিটি কস্টটা বেশি হয়ে যেত। এই কারণে হচ্ছে আমি যাইনি সেখানে। সো আমার কথা বাদ দিই এখন। এখন চলেন দুইবার ভাইবা ফেল বিবিডি ভাইবা ফেল তার কাছ থেকে হচ্ছে আমরা লেসন নেই। ফোকাস রাইটিংটা কি? ফোকাস রাইটিং এর মেইন জিনিসটা হচ্ছে যে আমি আমার যতদূর হচ্ছে ধারণা বা আমি যে দুইবার পরীক্ষা দিলাম সেখানে হচ্ছে একটা মনে ছিল এরকম যে বাংলাদেশের ডেভেলপমেন্ট, বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভনেস বা ইনক্লুসিভনেস এরকম কিছু একটা ছিল। তো এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনাদেরকে ভেইগ লাগবে। আর হচ্ছে আমি যখন পরীক্ষা দিলাম তখন আমাদের সাথে অনেকেই পরীক্ষা দিয়েছিল, তারা হচ্ছে যে বাংলাদেশের ডেভেলপমেন্ট এটা নিয়ে প্রচুর বেশি তারা হচ্ছে কথা বলেছিল। কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ডেভেলপমেন্ট বলে না, এখানে হচ্ছে বাংলাদেশের সাথে বলছে ইনক্লুসিভনেস, যে বাংলাদেশের ডেভেলপমেন্টটা যে হচ্ছে সেটা ইনক্লুসিভ কিনা, এই ব্যাপারে একটা ফোকাস রাইটিং আপনাকে লিখতে বলছে। তো আপনি যদি হচ্ছে শুধুমাত্র ডেভেলপমেন্ট, মেট্রো রেল প্রজেক্ট বা পদ্মা রেল প্রজেক্ট বা বাংলাদেশের জিডিপির গ্রোথ এত এত হয়েছে সেগুলি যদি আপনি 5 পেজের মধ্যে, তখন মার্ক 5 পেজ বা 6 পেজ মোস্ট প্রবলি ছিল ফোকাস রাইটিং এর জন্য, 35 মার্কের জন্য। তো আপনি যদি হচ্ছে 4 পেজে লিখে ফেলেন যে হচ্ছে বাংলাদেশের ডেভেলপমেন্ট, যেমন 1 পেজ লেখেন ইনক্লুসিভনেস নেই, সেক্ষেত্রে কিন্তু হবে না। তো বাংলাদেশ ইনক্লুসিভনেস কি বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কিরকম? অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হচ্ছে যে আপনাদের যে হচ্ছে কৃষক শ্রেণী বা প্রান্তিক যারা জনগণ আছে তাদেরকে নিয়ে হচ্ছে আপনার উন্নতি হচ্ছে কিনা, আপনাদের নারীর ক্ষমতায়ন হচ্ছে কিনা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নারীর ক্ষমতায়ন ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনি যে কোনো জায়গাতে আপনি লিখতে পারবেন ফোকাস রাইটিং এ, ঠিক আছে? দেন হচ্ছে আপনাদের দেশের জনগণের ওভারঅল যে মৌলিক চাহিদা সেগুলো আপনি ফিল আপ করতে পারছেন কিনা। এখন আপনাদের বাংলাদেশের ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণের যারা আছে, যারা মধ্যবিত্ত বলেন বা নিম্নবিত্ত বলেন, তাদের যে হচ্ছে চাহিদা, দৈনন্দিন জীবনের চাহিদা, সেটা মিট আপ করতে পারছেন কিনা, এগুলোই হচ্ছে আপনাদের ইনক্লুসিভনেস। এখন আপনার লেখা যদি এই জিনিসগুলি না আসে সেগুলি কিন্তু হবে না। ডেভেলপমেন্টের সাথে হচ্ছে ইনক্লুসিভনেসের একটা সম্পর্ক যাচ্ছে, এটাই হচ্ছে আপনাদের ফোকাস। এখন ফোকাস রাইটিংটা কিরকম হবে? ফোকাস রাইটিংটা হবে আপনার টু দ্য পয়েন্ট। ফোকাস রাইটিং এর বৈশিষ্ট্য কি হচ্ছে? টু দ্য পয়েন্ট। এখন আমি বাংলাদেশের ডেভেলপমেন্টের কথা বলছি এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলছি। তো এই বিষয়ে আপনি হচ্ছে কি লিখবেন? প্রথমে যে আপনার প্রেমিসটা সেট করবেন, ভূমিকাটা সেট করবেন এভাবে যে বাংলাদেশের যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেই ডেভেলপমেন্টটা হচ্ছে সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশে যেমন বড় বড় কর্পোরেট সেক্টরে যেমন সেবা খাতে যেমন উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের কৃষি খাতে যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি বাংলাদেশের শিল্প খাতে উন্নয়ন হচ্ছে। এখন কৃষিখাত, সেবা খাত এবং শিল্প খাতে যখন উন্নয়ন হবে, প্রথম হচ্ছে কৃষি খাতে জিডিপির অবদান আস্তে আস্তে কমছে, বা জিডিপিতে হচ্ছে গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে। কৃষিখাতে এখন ফার্টিলাইজারের ইউজ বেশি হচ্ছে, কৃষকরা এখন হচ্ছে বড় বড় তারা টেকনোলজি ইউজ করছে। হ্যাঁ, তারা হচ্ছে ট্রাক্টর ইউজ করছে। তো এর ফলে হয় কি, এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের ফলে কিন্তু কৃষকের উন্নতি হচ্ছে, তার মানে কি বাংলাদেশের ডেভেলপমেন্টটা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হচ্ছে। হুম। তো এই জিনিসগুলো ছোট ছোট করে হচ্ছে প্রথমে আপনি প্রেমিস সেট করবেন। এরপর হচ্ছে কি, বাংলাদেশের ডেভেলপমেন্টের কথা যেহেতু বলছি, তাহলে বাংলাদেশের ডেভেলপমেন্টে আপনি কতক্ষণ কথা বলবেন যে বাংলাদেশের ডেভেলপমেন্ট হচ্ছে কোথায় কোথায় হয়েছে। এখন ডেভেলপমেন্টের কথাটা যখন বলবেন তখন ডেভেলপমেন্টের কথা বলবেন হচ্ছে দুইটা ভাষা, একটা হচ্ছে ব্রিক অ্যান্ড মর্টার ডেভেলপমেন্ট। ব্রিক অ্যান্ড মর্টার ডেভেলপমেন্ট কোনটা? ব্রিক অ্যান্ড মর্টার ডেভেলপমেন্টটা হচ্ছে যেই ডেভেলপমেন্টটা হচ্ছে আপনি খালি চোখে দেখতে পারেন, যেমন হচ্ছে আপনার উঁচু দালান কোঠা হচ্ছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার ব্রিক অ্যান্ড মর্টার ডেভেলপমেন্ট। যেমন পদ্মা সেতু, পদ্মা ব্রিজ, হ্যাঁ, পদ্মা রেলওয়ে সেতু, এটা হচ্ছে একটা আপনার ব্রিক অ্যান্ড মর্টার ডেভেলপমেন্ট। বা কর্ণফুলী প্রজেক্ট, এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট। হ্যাঁ, ব্রিক অ্যান্ড মর্টার ডেভেলপমেন্ট। আর কিছু কিছু ডেভেলপমেন্ট আছে যেগুলো হচ্ছে সেবা ভিত্তিক, যেগুলো আপনি চোখে দেখতে পারবেন না, যেমন হচ্ছে আপনি জিডি অনলাইনে করতে পারেন, এটা হচ্ছে আপনি চোখে দেখতে পারবেন না, বাট হচ্ছে একটা সেবা, সেবা আইটেম, এগুলো হচ্ছে সেবা আইটেম। বা হচ্ছে আপনি এখন হচ্ছে যে স্পেসিফিক কিছু নাম্বার আছে, সেই নাম্বারে যদি আপনি কল দেন তাহলে হচ্ছে আপনি হচ্ছে হেল্প পাবেন। হুম। তারপর বাংলাদেশের হচ্ছে সাইবার ক্রাইম রক্ষাতে হচ্ছে আপনার সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর যে অধ্যাদেশটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এক ধরনের সেবা। তো এইগুলির আন্ডারে কিন্তু হচ্ছে টোটাল ইনক্লুসিভনেস চলে আসে। সাইবার সিকিউরিটি পায় কারা? সাইবার সিকিউরিটি পায় হচ্ছে দেশের প্রত্যেকটা জনগণ, বিশেষ করে যারা হচ্ছে সাইবার স্পেসে কাজ করে, যেমন মহিলারা, বিশেষ করে যারা
সাইবার স্পেসে কাজ করে তারা কিন্তু বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, বা সাইবার স্পেসে কাজ না করলেও তারা হচ্ছে তারা সাইবার অ্যাক্টিভিটির যেখানে কমেন্টের থ্রুতে বা বিভিন্ন থ্রুতে হচ্ছে তারা আহ, কি বলে হ্যারাসমেন্টের শিকার হয়। তো এই হ্যারাসমেন্টটাকে হচ্ছে কিন্তু সাইবার অধ্যাদেশ 2024 দ্বারা হচ্ছে কিভাবে কম্প্রোমাইজ করা যায় সেই জিনিসটা নিয়ে কথা বলছে। তো এগুলোই হচ্ছে ইনক্লুসিভনেস, যে বাংলাদেশের যে ব্রিক অ্যান্ড মর্টার ডেভেলপমেন্টগুলি হচ্ছে সেই ডেভেলপমেন্টের সাথে বাংলাদেশের যে মানুষের যে মৌলিক চাহিদা, মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো কি মিট আপ হচ্ছে কিনা, বাংলাদেশের মানুষের যে হচ্ছে অধিকার, বাংলাদেশের মানুষের যে হচ্ছে কথা বলার অধিকার, বাংলাদেশের মানুষের যে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, মানবাধিকার, এগুলি লঙ্ঘন হচ্ছে কিনা। হ্যাঁ, এগুলি যত লঙ্ঘন হবে না তত বেশি হচ্ছে আমাদের দেশের জন্য তত ভালো। তো হচ্ছে এইটাই হচ্ছে ফোকাস রেটিং এর মেন উদ্দেশ্য, যে আপনি একটা জিনিসকে নিয়ে হচ্ছে থাকবেন না। হ্যাঁ, বাংলাদেশ ডেভেলপমেন্ট, এটা কিন্তু ট্রিক কোশ্চেন বলে দিতে পারে, যেমন বাংলাদেশ ডেভেলপমেন্ট এন্ড ইনক্লুসিভনেস আপনি যদি সুন্দর করে গুছিয়ে এখানে লিখতে পারেন, তো 35-এ হচ্ছে যদি বাংলাতে আসতে পারে, ইংলিশে আসতে পারে, 35-এ তো হচ্ছে এখানে আপনাকে মোটামুটি অ্যাটলিস্ট আই গেস 25-26 এরকম পাওয়ার কথা, সুন্দর করে একটু গুছিয়ে লিখতে পারলে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফোকাস সেটিং এর মূল উদ্দেশ্য। তাহলে ফোকাস সেটিং এর মূল উদ্দেশ্যটা যদি আমি বলি, মূল উদ্দেশ্যটা যদি বলে, সেখানে হচ্ছে আপনাদেরকে যদি বলে যে এরকম আমি যদি আরেকটা জিনিস বলি, যেমন রোহিঙ্গা সমস্যা এবং যদি বলি যে অর্থনীতি, রোহিঙ্গা সমস্যা ও অর্থনীতি, দেখেন রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশের অর্থনীতি, এখন এই জিনিসটা নিয়ে যদি আপনাদেরকে লিখতে দেয়, দেখেন এখানে আপনি কি কোনো ধরনের কোনো কানেকশন পাচ্ছেন? অবভিয়াসলি কানেকশন আছে, এই কারণে আপনাকে দিছে, বাট আপনি কিন্তু প্রথম দেখাতে কোনো ধরনের কোনো কানেকশন পাচ্ছেন না। রোহিঙ্গা সমস্যার অর্থনীতির সাথে আমরা কি করব? রোহিঙ্গা সমস্যার সাথে তো কোনো অর্থনীতির সম্পর্ক নাই, কিন্তু এখানে রোহিঙ্গা সমস্যার সাথে অর্থনীতির সম্পর্ক আছে। এখন আপনি যদি মনে করেন যে হচ্ছে আপনি শুধু রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলবেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেন বাংলা, এবং রোহিঙ্গা সমস্যার ইম্প্যাক্টটা নিয়ে বাংলাদেশের অর্থনীতিতে যে ইম্প্যাক্ট পড়েছে সেটা আপনি লিখবেন না, তাহলে কিন্তু হবে না। এই দুইটার হচ্ছে কোলাবোরেশন করে আপনাদেরকে একটা কগেন্ট অ্যান্ড কোহেসিভ একটি আইডিয়া জেনারেট করতে হবে এবং একটা রাইট আপ লিখতে হবে, যেটা আপনারা বিভিন্ন পেপার পত্রিকাতে দেখতে পান, ওইরকম একটা লেখা লিখবেন। এখন এখন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু এসে যায়, সেটা হচ্ছে ডেটা এনকোডেশনের ব্যাপারটা, যেটাকে আপনাকে বললাম একটু আগে, ডেটা এনকোডেশন আগেই বলে দিই, এটা এখন ডেটা এনকোডেশনের ব্যাপারটা। এখন ডেটা এনকোডেশন কি ব্যাপারটা কি এত অনেক ইম্পর্টেন্ট? এটা কি অনেক ইম্পর্টেন্ট? পার্সোনালি আমার কাছে মনে হয় ডেটা এন ইম্পর্টেন্ট। আমরা যেভাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলিতে যেইভাবে এমফাসাইজ করা হয় বা আমাদের যেভাবে ইনফ্লুয়েন্সড করা হয়, আমার কাছে পার্সোনালি মনে হয় যে ডেটা এনকোডেশন ইম্পর্টেন্ট না। এখন আপনারা আমাকে বলতে পারেন যে হচ্ছে আমি 2বার বিবিডিতে ভাইবা ফেল করলাম, তা আমি কি জানি? আমি ডেটা এনকোডেশন খুব বেশি ইউজ করতাম না। হ্যাঁ, এই আপনার যুক্তি দেখাতে পারেন যে আমি কিছু জানি না, বাট যারা এখানে পড়াশোনা বা যারা এখানে এখন বর্তমানে চাকরি করছে, আগের ব্যাচটাতে যারা ঢুকেছে এবং বর্তমান ব্যাচটাতে যারা ঢুকেছে, আমাদের শাহবাগের বড় একটা বিশ্ববিদ্যালয়ে যারা ঢুকেছে, তাদের অনেককেই আমরা চিনি যারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করতো, যেমন হচ্ছে বাংলাদেশের জিপিতে পড়া ছেলে ছিল, তারপর বাংলা লিঙ্কে চাকরি করা এরকম একজন ছেলে ছিল আমাদের সাথে। হ্যাঁ, দেন হচ্ছে বাংলাদেশের টপ মোস্ট প্রাইভেট যে ব্যাঙ্কগুলি আছে এগুলোতে জয়েন করা পাবলিক ছিল, তারা কিন্তু হচ্ছে খুবই সময় কম পায়, এবং তাদের সাথে আমি কথা বলে দেখেছি তারা খুবই প্রিসাইসলি লিখতে পারে। যেমন তাদের ইংলিশের রাইটিংয়ে যে হচ্ছে আপনার ওভারঅল যে একটা স্ট্যান্ড আউট করার যে ব্যাপারটা, সেই জিনিসটা ওদের রাইটিংয়ে থাকে। তো এই কারণ হচ্ছে তারা পার পেয়ে গেছে, তারা ডাটা কোটেশন ওইভাবে ইউজ করে নাই। পার পেয়ে গেছে বলা এভাবে ঠিক হবে না, তারা হচ্ছে স্মার্ট, তারা ডেটা কোটেশন ইউজ করার ওইরকম দরকার পড়ে নাই। এখন দরকার পড়ে নাই কেন? যেমন আচ্ছা আমি একটা বলি, যেমন রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি আসে, তাহলে আপনি যদি লেখেন যে হচ্ছে রোহিঙ্গারা হচ্ছে প্রতি সপ্তাহে 100 কেজি চাল খাচ্ছে, এটাও কিন্তু ডেটার মধ্যে পড়ে। আপনি যদি বলেন যে রোহিঙ্গারা 100 কেজি চাল খাচ্ছে, এই কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের যে গভর্নমেন্ট সেটা এত ভর্তি দিতে পারতেছে না, কারণ হচ্ছে ইউএসএআইডির হচ্ছে যে এইড ফ্যাসিলিটিস তারা অফ করে দিছে, ইউএনএফপিএ ফুড প্রোগ্রাম তারা হচ্ছে ওইভাবে তারা সাবসিডাইজ করতে পারছে না, অথবা আপনারা বলতে পারেন WHO তাদের কার্যক্রম এভাবে চালাচ্ছে না। অনেক অনেক কিছু আপনারা এখানে 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 বলতে পারেন, ঠিক আছে। ইউএসএ যেমন হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমরা শুনলাম যে $12 থেকে হচ্ছে $6.5 বা $10 নিয়ে আসতেছে তাদের ভর্তুকি। এগুলি কিন্তু আপনারা অনেক কিছুই লিখতে পারেন, কিন্তু এইখানে কি রোবাস্ট যে আইডিয়াটা সেটা কি জেনারেট করতেছে? ফোকাস আইডিয়া যেটা মেন আপনাদের জেনারেট করার কথা, সেটা কিন্তু এখানে করছে না। এর এই 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 ডেটাগুলি যদি আপনারা ইউজ না করে আপনারা যদি লেখেন, যেমন হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে ভূ রাজনৈতিক যে অবস্থা,
ভূ রাজনৈতিক অবস্থা যদি খেয়াল করেন, বাংলাদেশের সাথে কিন্তু বাংলাদেশ এবং মিয়ানমার কিন্তু প্রতিবেশী দেশ, ঠিক আছে? মিয়ানমার কিন্তু প্রতিবেশী, এবং মিয়ানমারের প্রতিবেশী দেশ কি? চায়না। মিয়ানমারে কিন্তু চায়নার অনেক অনেক ইনভেস্টমেন্ট আছে, এবং মিয়ানমারের সাইডে যে আমরা যে সমুদ্র বিজয় করেছি, তারপরে হচ্ছে মিয়ানমারের সাইডে যে হচ্ছে আপনার গ্যাস ক্ষেত্রগুলি আছে, সেখান থেকে কিন্তু মিয়ানমার পাইপলাইন করে চায়নাতে অলরেডি হচ্ছে তারা একটা পাইপলাইন করে গ্যাসের ব্যবস্থা করছে। এখন বাংলাদেশের যদি হচ্ছে আমরা রোহিঙ্গা সমস্যাটা সেটা হচ্ছে সলভ করতে পারি মিয়ানমারের সাথে, তাহলে কিন্তু হচ্ছে বাংলাদেশ মিয়ানমারকে ইউজ করে চায়নাতে হচ্ছে তারা গ্যাস রপ্তানি করতে পারবে, বা বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে যে হচ্ছে আপনাদের বাণিজ্যিক সম্পর্ক সেটা কিন্তু খুবই 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 কম, বাণিজ্যিক সম্পর্ক কিন্তু খুবই কম। কিন্তু অন্যদিকে থাকেন বাংলাদেশ এবং চায়নার বাণিজ্য কিন্তু অনেক বেশি। তো বাংলাদেশ যদি মিয়ানমারের থ্রুতে হচ্ছে চায়নার সাথে বিজনেস করতে পারে, তাহলে এই যে একটা হচ্ছে আপনার করিডোর বা বলেন বলেন বা হচ্ছে আপনার একটা স্ট্রেট ওয়ে বিজনেসের লাইন হবে, সেই জিনিসটা কিন্তু খুবই বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো একটা ইম্প্যাক্ট এখানে পড়বে। এটাই হচ্ছে যে এটাই হচ্ছে আপনার ফোকাস সেটিংয়ের মূল বিষয়। এখন আরেকটা জিনিস আবার খেয়াল করেন, যেমন আরাকান আর্মি, মিয়ানমারের যে হচ্ছে আপনার তামাদো বলে মনে হয়, তামাদো সামথিং লাইক দ্যাট কিছু একটা বলে মিয়ানমার আর্মিদের। তো মিয়ানমার আর্মিরা তো হচ্ছে রাখাইনদের উপরে রাখতে, রোহিঙ্গাদের হচ্ছে ওরা রিপ্যাট্রিয়েট করতে চাচ্ছে না। এদিকে কিন্তু আরাকান আর্মি কি বলছে? আরাকান আর্মি কিন্তু ঠিকই বলছে যে হচ্ছে তারা কিন্তু শুরুর দিকে বলছিল যে হচ্ছে আমরা রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েট করতে চাই। এখন রাখাইন স্টেট যদি হচ্ছে হয়, রাখাইন স্টেট যদি হয়, একটা স্বাধীন রাষ্ট্র যদি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা রাখাইন স্টেটটা ইউজ করে হচ্ছে আমরা চায়নাতে হচ্ছে আমরা রপ্তানি বা বাণিজ্য বাড়াতে পারবো। রাখাইন স্টেট মানে সিত্তোয়ে নামে একটা পোর্ট আছে, এলাকা আছে, সেখান থেকে হচ্ছে এই বাণিজ্যটা হচ্ছে। তো এই জিনিসগুলো যদি এইভাবে আপনারা লিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা মার্ক অনেক বেশি পাবেন, এবং হচ্ছে ফোকাস রাইটিংয়ের যে মূল কনসেপ্টটা, ফোকাস রাইটিংয়ের যে মূল ভাবটা, সেটা কিন্তু এর মাধ্যমে প্রকাশ পাবে। তো এটাই হচ্ছে ফোকাস রাইটিংয়ের মূল উদ্দেশ্য। আর ডেটা এনকোডেশনের ব্যাপার যেটা বললাম, যে ডেটা এনকোডেশন হচ্ছে আপনারা কি বলে ইনডিসক্রিমিনেটলি, মানে অযথা ইউজ করবেন না। ডেটা এনকোডেশন এটা হচ্ছে আপনাদের মাঝে অটোমেটিক্যালি চলে আসবে, এবং কিভাবে সেই অটোমেটিক্যালি চলে আসবে সেই জিনিসটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। এখন চলেন আমরা একটা আর্গুমেন্টেটিভ রাইটিং নিয়ে আমরা কথা বলি। তো আচ্ছা, আর্গুমেন্টেটিভ রাইটিং কথা বলার আগে আমরা একটা রাইটিং টপিক নিয়ে নিই, সোশ্যাল মিডিয়া গুড অর ব্যাড। এখন দেখেন, এখন আপনাকে যদি সোশ্যাল মিডিয়া গুড অর ব্যাড লিখতে বলে, এখন আমি হচ্ছে অনেক জায়গাতে আর্গুমেন্টিভ রাইটিংয়ের হচ্ছে যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম বা এখনও প্রিপারেশন নিচ্ছি, বা যখন দেখি যে কীভাবে কী লিখতে হবে, অনেক ধরনের ওনারা আইডিয়া দিচ্ছেন। এখন আমার কাছে যেটা মনে হয়, তাদের যে টেকনিক অবভিয়াসলি দোজ আর গুড, সামটাইমস দোজ আর গ্রেট, বাট আমার কাছে যেটা মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যখন মানে জিআরের বইতে, জিআরিতে একটা রাইট আপ লিখতে হয়, বা হচ্ছে আইএলটিএস এর রাইটিং প্রিপারেশন, যাদের সাথে কথা হয়েছে তাদের সাথে কথা বলে দেখেছি, আইএলটিএস এর আর্গুমেন্টিভ রাইটিং এর টপিকটা হচ্ছে একটু ডিফারেন্ট। এখন আমাদের ট্রেডিশনাল ওয়েটা কি, যে সোশ্যাল মিডিয়া গুড অর ব্যাড, এখানে আপনারা করেন কি যে আপনার সোশ্যাল মিডিয়ার সুন্দর একটা হচ্ছে ডিসক্রিপশন দেন, ডিসক্রিপশন দেওয়ার পরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার গুড সাইড নিয়ে কথা বলেন, সোশ্যাল মিডিয়ার ব্যাড সাইড নিয়ে কথা বলেন। দেন হচ্ছে আপনারা কি করেন, একটা হচ্ছে আপনারা মানে একটা সামারাইজ করা ট্রাই করেন যে কোনটা ভালো কি খারাপ, এরপরে একটা হচ্ছে উপসংহার। বাট আমার কাছে আর্গুমেন্টারি রাইটিং এর কনসেপ্টটা একটু ডিফারেন্ট। এখান আর কনসেপ্টটা কেন ডিফারেন্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যদি গুড অর ব্যাড এটা লিখতে বলে, আপনি প্রথমে যেটা করবেন যে সোশ্যাল মিডিয়া হচ্ছে কি জিনিস সেটা নিয়ে হচ্ছে আপনি কথা বলবেন। সোশ্যাল মিডিয়ার হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান আছে, এদের উপাদানগুলি কি সেগুলো নিয়ে কথা বলবেন, একটা প্রেমিস সেট করবেন যে সোশ্যাল মিডিয়া জিনিসটা কি। এরপরে হচ্ছে আপনি একটা সাইট টেক করবেন, আপনি হচ্ছে একটা সাইট টেক করবেন যে হচ্ছে সোশ্যাল মিডিয়া কি গুড অর ব্যাড। মনে করেন যে সোশ্যাল মিডিয়া আপনি বলতেছেন গুড, সোশ্যাল মিডিয়া যদি আপনি গুড বলেন, একটা সাইট টেক করলেন, এরপর হচ্ছে গুড এর এগেনস্টে হচ্ছে আপনি 3টা 4টা 5টা 6টা যেই কয়টা পারেন মোটামুটি আপনার টাইমের মধ্যে এই কয়টা জিনিস হচ্ছে আপনি ডিটেইলে হচ্ছে আপনি, ডিটেল বলতে কি, প্যারা প্যারা করে হচ্ছে আপনি 6টা প্যারা করে 5টা প্যারা করে 3টা প্যারা করার মধ্যে যদি লিখতে পারেন, কেন হচ্ছে আপনি গুড বলছেন সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে মেনশন করবেন। ঠিক আছে, এই জিনিসটা মেনশন করবেন। এই জিনিসটা মেনশন করার পরে এখন আপনি কিন্তু ব্যাড সাইডটা কিন্তু মেনশন করেন এখানে। এখন ব্যাড সাইডটা খুব অল্প করে আপনার মেইন পার্টটা থাকবে যে হচ্ছে গুডকে কেন, কেন গুড এই জিনিসটা হচ্ছে আপনার মেইন পার্ট। এটা হচ্ছে আপনার মেইন পার্ট। যদি আপনাকে 6 পেজ দেয়, আপনি হচ্ছে হাফ পেজ লিখবেন হচ্ছে আপনি কেন হচ্ছে সোশ্যাল মিডিয়ার হচ্ছে যে ভূমিকা সেটা লিখবেন হাফ পেজ। হ্যাঁ, তারপরে হচ্ছে হাফ পেজ টু 1 পেজ, হাফ পেজ লিখবেন হচ্ছে কেন পক্ষে, মানে সরি, হাফ পেজ লিখবেন হচ্ছে আপনি কোন সাইডে, গুড সাইডে না ব্যাক সাইডে। দেন হচ্ছে আপনি পরের যে হচ্ছে 2 পেজ লিখবেন হচ্ছে কেন হচ্ছে আপনি এই সাইডে,
2 পেজে হচ্ছে আপনি 3টা 4টা 5টা টপিক আপনি লিখতে পারবেনই, ঠিক আছে? এটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং। এবং ছোট একটা প্যারাগ্রাফ লিখবেন, যে সোশ্যাল মিডিয়া সামটাইমস হচ্ছে ব্যাডও হতে পারে, ঠিক আছে? এর মধ্যে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে পারে, বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হতে পারেন, এই ধরনের জিনিসগুলো লিখবেন। এরপরে হচ্ছে আপনি উপসংহারে আসবেন। উপসংহারে আসে বলবেন যে ওই যে শুরুতে লিখছিলেন সোশ্যাল মিডিয়া জিনিসটা কি, এরপর লিখলেন হচ্ছে আপনি কোন সাইডে নিছেন। তো সোশ্যাল মিডিয়াকে উপসংহার টানবেন যে সোশ্যাল মিডিয়া এত কিছু হওয়ার পরেও সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার গুড সাইডে আপনি কেন নিছেন, যে সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায় এবং একটা জিনিসের গুড সাইড এবং ব্যাড সাইড দুইটাই থাকে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার আমার কাছে মনে হয়, পার্সোনালি আপনার কাছে মনে হয়, আপনাকে জিজ্ঞেস করছে আর্গুমেন্টেটিভ রাইটিংয়ে, আপনার কাছে কি মনে হয়? তো আপনার কাছে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার গুড সাইডটা বেশি ব্যাড সাইডের থেকে। তো এটাই হচ্ছে আপনাদের আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের টেকনিক, বা হচ্ছে আপনারা এভাবে লিখতে পারেন। তো আর্গুমেন্টেটিভ রাইটিংটা আপনারা কীভাবে লিখবেন, যে প্রথমে হচ্ছে আপনি ভূমিকা টানবেন যে ওই যে জিনিসটা আছে ওই জিনিসটা কি। 2 নম্বরে হচ্ছে আপনি একটা সাইড নেবেন, যে হয় পজিটিভ সাইড নেবেন নয় নেগেটিভ সাইড নেবেন। এখন এই সাইড যে নিয়েছেন এই সাইডের পক্ষে কথা বলবেন, পক্ষে কথা বলবেন, পক্ষে কথা বলবেন বেশি। দেন হচ্ছে লাস্ট হচ্ছে এক প্যারাতে বিপক্ষে একটু কথা বলবেন, আপনার কথার বিপক্ষে একটু কথা বলবেন। দেন হচ্ছে 5 নাম্বার কি হবে, 5 নাম্বার আসবে হচ্ছে উপসংহার। 5 নাম্বার উপসংহারে আপনারা কি বলেন, উপসংহারে টোটাল বিষয়টা আপনারা বর্ণনা করে, মানে ছোট ছোট করে বর্ণনা করে আপনারা বলবেন যে হচ্ছে এই কারণে হচ্ছে আপনারা এটাকে নিয়েছেন, যদিও ব্যাড সাইড আছে বাট এর গুড সাইড ট্রাম্পস দ্য ব্যাড সাইডস। সো এটাই হচ্ছে আপনাদের আর্গুমেন্টেটিভ রাইটিং এর টেকনিক হওয়া উচিত। তো এখন আসি হচ্ছে ডেটা এন্ড কোটেশনের ক্ষেত্রে। ডেটা এন্ড কোটেশন আপনারা কিভাবে ইউজ করবেন। শুধুমাত্র ডেটা এন্ড কোটেশন হচ্ছে হ্যাজার্ডলি ইউজ করলে হবে না। ডেটা এন্ড কোটেশনের ক্ষেত্রে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা পার্সোনালি আমার কাছে মনে হয়, যে ওই জিনিসটা আপনি কোত্থেকে এনেছেন। আপনি হচ্ছে বলতে পারেন বিবিএস থেকে এনেছেন, আপনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিতে পারেন, আপনি হচ্ছে এখানে কি বলে বিভিন্ন পত্রিকার রেফারেন্স দিতে পারেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা পত্রিকা যখন পড়েন তখন কিন্তু কিছু কিছু যখন এই ফোকাস রাইটিং বা এই আপনার বিসিএস বা ব্যাংকের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু পত্রিকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং পত্রিকা যখন পড়েন তাদের অপিনিয়ন পেজ যখন পড়েন, অপিনিয়ন বা মতামত পেজটা যখন পড়েন তখন কিন্তু দেখবেন যে একজন হচ্ছে যে যিনি হচ্ছে আপনার যিনি হচ্ছে আপনার কোনো একটা বিষয় এক্সপার্ট, সে কিন্তু সেই বিষয়ে প্রায়ই লিখে থাকেন। যেমন দ্য ডেইলি স্টারে যেমন হচ্ছে একজন আছেন, ডেইলি স্টারে একজন রেগুলার লেখেন, সেটা হচ্ছে ডক্টর ফাহমিদা খাতুন। তিনি হচ্ছে সিপিডি আছে না, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সেটার এক্সিকিউটিভ ডিরেক্টর। তিনি ইকোনমি বা বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে ইকোনমি নিয়ে অনেক প্রচুর লেখালেখি করেন। ওনার লেখা খুবই স্ট্যান্ডার্ড এবং লেখা দেখলে বুঝতে পারবেন। তো ওনার লেখা আপনারা পড়বেন। তো যখন আপনি পড়বেন তখন ইকোনমি নিয়ে যদি হচ্ছে তো কোনো ধরনের আপনার রাইট আপ আসে, তখন কিন্তু আপনি এখানে বলতে পারেন দ্য ডেইলি স্টার হচ্ছে একটা কলামে ডক্টর ফাহমিদা খাতুন সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর বলেছেন, এরকম 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 বলেছেন, ঠিক আছে? তখন আপনি আপনার মতো করে লিখে দেবেন। এখন ডেটা অ্যান্ড কোটেশন যে হচ্ছে একটু হুবহু আপনি মুখস্থ করবেন, সেটা আপনি কখনোই করবেন না। কারণ ডক্টর ফাহমিদা খাতুন যেই লেখাটা লিখছেন সেই লেখাটা হচ্ছে এডিট করা হয়েছে, এবং সেই লেখাটা অথবা তিনি যদি কোনো মতামত দিয়ে থাকেন অথবা কোনো যদি ইন্টারভিউ দিয়ে থাকেন, সেই ইন্টারভিউতে তিনি যেভাবে বলছেন তখন কিন্তু সাংবাদিকরা কিন্তু সেটাকে একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যত যারা বিজ্ঞ লোকজন আছেন তাদের লেখা যখন আপনি লিখবেন তখন কিন্তু হচ্ছে আপনি একটু এদিক সেদিক করে লিখতেই পারেন, ঠিক আছে? আর হচ্ছে আপনি হ্যাঁ দ্য ডেইলি স্টার ডক্টর ফাহমিদা খাতুন সিপিডি এক্সিকিউটিভ ডিরেক্টর এটা লিখে যদি কিছু একটা লিখে দেন, একটু সুন্দর করে লিখে দেন, যেহেতু আপনি পড়াশোনা করে গেছেন, তো আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আপনার যারা খাতা কাটবে তারা খাবে, ঠিক আছে? তারা বলবে না যে এরা ভুয়া লিখছে। তারপর হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঠিক আছে, আহসান এইচ মনসুর। হাসান এইচ মনসুর স্যার, ওনার হচ্ছে আপনি ইন্টারভিউগুলো শুনতে পারেন, ঠিক আছে? উনি কি বলতেছে যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ইকোনমি নিয়ে ওনার লেখা পড়তে পারেন, ঠিক আছে? আপনি সার্চ দিলেই ওনাদের লেখা চলে আসবে। তারপর হচ্ছে সানেম হচ্ছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং, এরকম একটা অর্গানাইজেশন আছে, যার প্রধান হচ্ছে কি ইডি হচ্ছে কি সেলিম রায়হান। তিনিও হচ্ছে পেপারে প্রচুর লেখালেখি করেন, তার ইন্টারভিউ পাবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনারা দেখবেন, এগুলো হচ্ছে পড়বেন। হ্যাঁ, তারপর হচ্ছে বণিক বার্তাতে লিখে থাকেন হচ্ছে ভূ রাজনৈতিক ব্যাপার নিয়ে লিখেন বা বাংলাদেশের সমসাময়িক ব্যাপার নিয়ে লিখেন ডক্টর ডক্টর মইনুল ইসলাম। হ্যাঁ, ওনার লেখাগুলিও পড়বেন, ওনার লেখাগুলি খুবই ভালো। দেন হচ্ছে মাইকেল কুগেলম্যান নামে একজন আছে, মাইকেল কুগেলম্যান, উনি হচ্ছে বলা হয় যে বাংলাদেশ বিশেষজ্ঞ। তিনি হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক কোনো একটা হচ্ছে আপনার থিঙ্ক ট্যাঙ্কের সে হচ্ছে কি প্রধান।
দেখেন আমি যে লিখলাম মাইকেল কুগানম্যান ওয়াশিংটনের কোন ভিত্তি করে 3 টাকে বলতে দেখেন আমার কিন্তু 3 লাইনে হয়ে আসছে, যদিও আমাদের স্পেসটা ছোট, বাট আপনি যখন লিখতে যাবেন তখন কিন্তু আমরা 2 লাইন অটোমেটিক চলেই যায়। ঠিক আছে, আপনি যদি লেখেন যে হচ্ছে ডক্টর ফাহমিদা খাতুন সেন্টার ফর পলিসি ডায়ালগের একজন সেন্টার পলিসি ডায়ালগের এক্সিকিউটিভ তিনি ডেইলি স্ট্রিট প্রতিবেদন লিখেছেন, এই জিনিসটা যদি লেখেন তখন কিন্তু এমনিতেই 2 লাইন চলে যায়। তো এটাই হচ্ছে আপনার ডেটা এবং কোটেশন লেখার টেকনিক। আপনি হচ্ছে নাম জেনে যাবেন, আপনি মনে করেন যে হচ্ছে ইকোনমি নিয়ে নাম জেনে যাবেন, এরকম হচ্ছে 2-3 জন এবং এদের হচ্ছে এদের লেখাগুলি পড়বেন, এদের অপিনিয়নের লেখাগুলি পড়বেন। তারপর জলবায়ু নিয়ে হচ্ছে আমাদের রেজওয়ানা ম্যাডাম আছে, ওনার 2-3টা লেখা পড়বেন, ওনার অপিনিয়ন পেজে 2-3টা লেখা আপনি পড়বেন। ভূ রাজনীতি নিয়ে হচ্ছে কি হচ্ছে এরকম 2-3 জনের নাম লিখে নিয়ে যাবেন, এদের নামগুলি আপনারা পড়বেন এবং কে কোন অর্গানাইজেশন আছে বা কে কোন পত্রিকা লেখে সেই জিনিসটা জানলে কি হচ্ছে আপনি একটা রেফারেন্স, একটা রোবাস্ট একটা রেফারেন্স হচ্ছে আপনাদের হবে। ঠিক আছে, তো যারা হচ্ছে আমাদের পেপার পত্রিকা পড়ে, অবশ্যই স্যাররা পেপার পত্রিকা পড়ে, তারা জানে যে কে কই কোন জায়গায় পেপার পত্রিকা লিখতে পারে। আপনি শুধু শুধু হুজুগে একটা লিখে দিলে সেখানে কিছুই হবে না। আর আমার একটা কথা হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যখন কোনো টপিক পড়বেন যেমন বর্তমানে হচ্ছে আইএমএফ এর লোন নিয়ে অনেক কথা হচ্ছে, আইএমএফ এর লোন এবং বাংলাদেশ যে হচ্ছে লোন কি পরিশোধ করতে পারবে কিনা, হ্যাঁ এটা নিয়ে কথা হচ্ছে, বা লোনটা পাবে কিনা, এই জিনিসগুলি, বা বাংলাদেশে যে যে ধরনের শর্তাবলী দেওয়া আছে, হ্যাঁ সেগুলি সেই শর্তগুলি মেনটেন করতে পারবে কিনা। দেখেন আমি কিন্তু পারবে কিনা বলতে বলতে 3-4টা পয়েন্ট বলে ফেলছি। তো এখন আপনি যদি হচ্ছে ইউটিউব বলে আপনি যদি হচ্ছে গুগলে সার্চ দেন যে আইএমএফ লোন এবং বাংলাদেশের বর্তমান যে পার্সপেক্টিভ এবং আইএমএফ অ্যান্ড বাংলাদেশ, এইভাবে যদি আপনি সার্চ দেন মিনিমাম হচ্ছে আপনি প্রথম পেজে হচ্ছে 10-12টা হচ্ছে এরকম পেপারের রাইট আপ আপনি পাবেন। তো যখন আপনি এই 10-12টা পেপারের রাইট আপ পড়বেন, হ্যাঁ এখানে বাংলা আসবে, এখানে ইংলিশ আসবে, আপনি ইংলিশে সার্চ দিলে ইংলিশ আসবে, বাংলাতে সার্চ দিলে বাংলা আসবে। ঠিক আছে, এরকম হচ্ছে 10-12টা বা 20টা, একটা টপিক সম্পর্কে যদি আপনি 20টা রাইট আপ পড়েন বা 10টা রাইট আপ পড়েন, ওই 10টা রাইট আপ পড়ার পরে আপনি হচ্ছে খাতা নিয়ে বসবেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি আপনি মোটামুটি সুন্দর করে পড়েন, তাহলে হচ্ছে আপনি কখনোই 1 পেজ লিখতে পারবেন না যদি খাতা কলম নিয়ে বসেন। কেন পারবেন না জানেন? কারণ তখন আপনার মাথায় এত এত কিছু ইনফরমেশন থাকবে, এত কিছু থাকবে, এত সুন্দর মানে বাক্য থাকবে, এত সুন্দর হচ্ছে আপনার প্রেজেন্টেশন থাকবে, সেটা 1 পেজে হবে না, সেটা হচ্ছে আপনার 2 পেজ চলে যাবে, সেটা 3 পেজ চলে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে একটা জিনিস সম্পর্কে যদি আপনি প্রচুর পরিমাণে পড়েন, সেই জিনিসটা নিয়ে হচ্ছে আপনার একটা আইডিয়া চলে যাবে এবং আপনি প্রচুর লিখতে পারবেন। এখন আপনার কিন্তু মার্কেটে প্রচলিত প্রচুর বই আছে, প্রচুর বই আছে। আমি একটা বই পড়েছিলাম, এল দিয়ে একটা নামে বই, আমি রাইটার নাম বললাম না। এই বইটা যখন কিনলাম, ঠিক আছে, এই বইয়ের থেকে হচ্ছে আমি আপনাদেরকে, এবং সে এখন প্রচুর বিজনেস করে, এখন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওনাকে আসতে বলেন এনি ডে এনি মিনিট, আমি ঘুম থেকে উঠছি বা হচ্ছে আমি হচ্ছে ওয়াশরুমে যাচ্ছি, ওই সময় যদি আমাকে বসাই না, আই ক্যান রাইট বেটার দেন হিম। ওকে, তো বাংলাদেশে এরকম অনেক রাইটার আছে, অনেক বই আছে, আপনি গাইড বই আছে, গাইড বই হচ্ছে আপনি পড়বেন, গাইড বই পড়বেন হচ্ছে আপনার ইনফরমেশনের জন্য, গাইড বই পড়বেন হচ্ছে আপনার আইডিয়ানের জন্য যে কিভাবে লিখতে হয়। বাট যদি আপনি হচ্ছে গাইড বইয়ের মতো করে লিখতে চান, তাহলে হচ্ছে আপনার আইডিয়া খুবই শর্ট হয়ে যাবেন, কারণ কারণ গাইড বইতে মনে করেন যে 5 পেজের একটা ডকুমেন্ট লেখা আছে, ওই 5 পেজ যখন আপনি পড়বেন তখন আপনার ওরা এমন ভাবে লিখবে যেটা হচ্ছে আপনাকে মুখস্থ করার জন্য হচ্ছে আপনাকে কি করবে, উদ্বুদ্ধ করবে। বা যখন আপনি হচ্ছে এই পেপার পত্রিকাগুলি হচ্ছে এক একটা আইটেমের উপরে 10-12টা আর্টিকেল পড়বেন, তখন সেটা আপনাকে মুখস্থ করতে হবে না, তখন আপনি যখন লিখবেন দেখবেন যে খালি কলম দিয়ে লেখা বেরোচ্ছে। ওকে, আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যখন আপনারা লিখবেন, এটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন হচ্ছে আজকে যখন আমি হচ্ছে পেপার পড়ছিলাম তখন একটা লাইন দেখলাম যে রিস্টোরিং ইকোনমিক ইকোনমিক স্ট্যাবিলিটি ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। হ্যাঁ দেখেন, রিস্টোরিং ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, দেখেন এটা কিন্তু হচ্ছে একটা আলুর মতো, এই লাইনটা কিন্তু একটা আলুর মতো, এটা হচ্ছে আপনি যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, যে যদি হচ্ছে আপনার বাংলাদেশের যদি রোহিঙ্গা সমস্যা হয়, রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করা হয়, তাহলে দিস উইল রিস্টোর ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। এখানে আপনি বলতে পারেন জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। ঠিক আছে, যদি হচ্ছে ইউএসএ ডলার নিয়ে আসে, ডলার আইএমএফ কি বলছে যে ডলারটাকে হচ্ছে বাজারে ছেড়ে দিতে, ডলারটাকে হচ্ছে বাজারের উপরে ছেড়ে দিলে কি হবে, যে ইট উইল রিস্টোর ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। ঠিক আছে, দেখেন একটা জিনিস মধ্যে আরেকটা 100টা ঢুকাচ্ছি, যেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আপনার ট্যারিফ দিছে, ডোনাল্ড ট্রাম্প যেহেতু ট্যারিফ দিচ্ছে, তাহলে কি এটা হচ্ছে কি রিস্টোর করবে না হচ্ছে ইমব্যালেন্স করবে? তাহলে আপনি এখানে রিস্টোর বলতে লিখতে পারেন ইট উইল রিস্টোর ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তো এইরকম কিছু কিছু হচ্ছে আপনি লাইন পাবেন, যেগুলো হচ্ছে আপনি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন অথবা লিখে রাখবেন।
এই লাইনগুলি হচ্ছে আপনি বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারেন, এমন এমন জায়গাতে আপনি ইউজ করতে পারেন যেগুলো আপনি জীবনে চিন্তাও করতে পারেন নাই। মনে করেন যে হচ্ছে আপনাদেরকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে লিখতে দিল, ঠিক আছে, ওইখানে হচ্ছে আপনি ঢুকাতে পারবেন, ঠিক আছে, যে প্রাথমিক বিদ্যালয় যদি হচ্ছে ঠিক মতো পড়াশোনা করতে হয়, তাহলে এদের এইভাবে জনগণ এমনভাবে তৈরি হবে দ্যাট উইল রিস্টোর ইকোনমিক স্টেবিলিটি এন্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। কারণ হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনার বিশেষ ক্যাডার বেরোবে, সেখান থেকে হচ্ছে বড় বড় ধরনের আপনার অর্থনীতিবিদ বের হবে। তারপরে কি এই রিস্টোর ইকোনমিক স্টেবিলিটি পলিটিক্যাল ন্যাশনাল, যদিও হচ্ছে আইডিয়াটা খুব বেশি রোবাস্ট হলো না, বাট আমি বোঝাতে পেরেছি যে হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট। এরকম বাংলাও আপনি পাবেন, বাংলা কিছু কিছু হচ্ছে আপনার হেডিং পাবেন, বাংলা কিছু কিছু লেখার ভিতরে পাবেন, যে সেই জিনিসগুলি হচ্ছে আপনি যখন দেখবেন বা ওগুলো আপনি একটু কষ্ট করে লিখে রাখবেন, একটু মুখস্থ করে ট্রাই করবেন, সেগুলো হচ্ছে ইজিলি হচ্ছে আপনি যখন লিখবেন তখন আপনার লেখার মান এমনিতেই অনেক ভালো হবে। এখন আপনাদেরকে লাস্ট একটা আসি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। চ্যাট জিপিটি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখন। চ্যাট জিপিটি কিন্তু খুব ইউজফুল একটা ইনস্ট্রুমেন্ট। এটা যদি আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার অনেক বেনিফিটেড হবেন। নাও আই উইল ট্রাই মাই level best to show you how you are going to use the chat GPT and how it can help you to strengthen your exam preparation. তো দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম যে হচ্ছে আপনারা সার্চ দিলেই হচ্ছে পেয়ে যাবেন অনেকগুলি রাইট আপ। আর আমি যদি এখানে হচ্ছে লিখে দিতাম বাংলাদেশের পেপার, বা দেখেন অপশন আসছে কি, বাংলাদেশ আইএমএফ লোন হিস্টোরি, আইএমএফ লোন বাংলাদেশ কন্ডিশনস, ঠিক আছে, ইন্টারেস্টেড। আচ্ছা, আমি এগুলি না দেখি, আমি মনে করি যে আইএমএফ এন্ড বাংলাদেশ আমি লিখেছি, সেটা লিখতে হচ্ছে আমি কত কিছু পেয়েছি দেখেন। বাংলাদেশ এন্ড আইএমএফ একদম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ভিতরে, ঠিক আছে, এটা আছে। তারপর হচ্ছে দেখেন এই 3 দিন আগে হচ্ছে বাংলাদেশ আইএমএফ ফান্ড বাংলাদেশ রিসিভ 1.3 বিলিয়ন লোন। তো এরকম কিছু আছে, এরকম কিছু আছে। এখন আপনারা মনে করেন যে হচ্ছে আপনার পছন্দের লোকে দেখেন যে দ্য মিন্টের একটা নিউজ আছে, যেমন দ্য ডেইলি স্টার একটা নিউজ চলে আসে দেখি, বাংলাদেশ ব্যাংক রিফর্মস এক্সচেঞ্জ রেট পলিসি, বাংলাদেশ ওভারকামস দ্য ফিয়ার অফ ফ্লোটিং। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আইএমএফ এর ভিতরে দেখলাম, দেখেন আইএমএফ রিচেস স্টাফ লেভেল এগ্রিমেন্ট অফ দ্য কম্বাইন্ড থার্ড অ্যান্ড ফোর্থ রিভিউস অফ বাংলাদেশ এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি অ্যান্ড এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটি অ্যারেঞ্জমেন্ট। সো 3টা অ্যারেঞ্জমেন্ট প্রথম, তো এই 3টা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বাংলাদেশ আইএমএফ বাংলাদেশকে লোন দিচ্ছে। এখন দেখেন এখানে কত কিছু লেখা না, হ্যাঁ, এত কিছু লেখা আপনাদের পড়া পসিবল। প্লাস হচ্ছে এখানে যে স্ট্যান্ডার্ড লেখা লেখে হয়তো আপনারা বুঝতে পারবেন, বাট আমার একটু বুঝতে একটু কষ্ট হয়। সো আমি সেটা করবো, সেটা হচ্ছে মনে করেন যে টোটালটা আমরা কপি করে ফেলি। আমরা এখন যাই হচ্ছে পেস্ট করলাম, পেস্ট করে যদি আমি লিখে দিই যে হচ্ছে সামারাইজ ইট ইন বুলেট পয়েন্টস, আমি যদি লিখে দিই দেখেন কত সুন্দর করে চলে আসবে। দেখেন কত সুন্দর হচ্ছে সামারাইজেশন চলে আসছে, যে আইএমএফ এগ্রিমেন্ট ইন বাংলাদেশ, আর্গুমেন্টেশন অফ আইএমএফ সাপোর্ট, ঠিক আছে, টোটাল আইএমএফ। দেখেন এখানে কিন্তু দেখেন এই যে আর্গুমেন্টেশন অফ আইএমএফ সাপোর্ট, দেখেন এখানে যে 2টা পয়েন্ট দিচ্ছে, এই 2টা পয়েন্ট কিন্তু হচ্ছে আপনি কিন্তু সুন্দর লিখতে পারবেন যে এইচডিআর নিয়ে কথা বলা আছে। দেন বাংলাদেশের দেখেন দ্যাট আইএমএফ সাপোর্ট উড ইনক্রিজ টু এইচডিআর 3.04 বিলিয়ন, ঠিক আছে, আন্ডার ইসিএফ অ্যান্ড ইএফএফ এর ম্যাক্রো ইকোনমিক আউটলুক। দেখেন পলিসি রেকমেন্ডেশন, এই যে পলিসি রেকমেন্ডেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, পলিসি আমরা পড়ে ফেলেন। তো টোটাল জিনিসটা কিন্তু আপনার পড়া লাগতেছে না, ঠিক আছে। তো এই জিনিস এইভাবে যদি হচ্ছে আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, এখানে খুব বড় করে দিছে। আচ্ছা, আমি যদি বলি যে হচ্ছে আরো কনসাইজ করে দিতে, বলে দেখি কি লেখে। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কিভাবে স্টাফ লেভেল এগ্রিমেন্ট হয়েছে, অগমেন্টেড সাপোর্টগুলি কি কিভাবে কি দিবে, অ্যাডিশনাল সাপোর্ট দিচ্ছে। অগমেন্টেড মানে হচ্ছে কোনো একটা জিনিসের যে করতেছেন সেটার বাইরেও হচ্ছে কিছু মানে সংযুক্তি। তো ইকোনমিক আউটলুকটা কিরকম হবে, বাংলাদেশের পলিসি প্রায়োরিটিস কিরকম হওয়া উচিত, ব্যাংকিং সেক্টর কিরকম হওয়া উচিত, দেখছেন টাইটেন ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি, ইমপ্লিমেন্ট এক্সচেঞ্জ রেট রিফর্মস অ্যান্ড বিল্ড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, বুস্ট রেভিনিউ বাই রিডিউসিং ট্যাক্স এক্সেম্পশন অ্যান্ড লিমিটিং সাবসিডিজ, ঠিক আছে। তো আপনি এগুলো কি করবেন, আপনি এগুলো হচ্ছে 4-5 বার করে কি হচ্ছে রিডিং পড়বেন, 4-5 বার করে রিডিং পড়বেন, 4 বছর রিডিং পড়লে এগুলো হচ্ছে এগুলো আপনাদের মনে থাকবে। এখন হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে ট্রান্সলেট ইন বাংলা, ট্রান্সলেট যদি বাংলাতে ট্রান্সলেট করতে পারি, তো বাংলাতে কিন্তু চলে আসবে। সো এইগুলো যদি হচ্ছে আপনি যখন পড়বেন, হ্যাঁ, যখন আপনি 10-12 বার একটা জিনিস পড়বেন, আপনি শুধু রিডিং করে যাবেন, মুখস্থ করার দরকার নেই। যেগুলো যেগুলো আপনার এই ডেটা আছে সেগুলো হচ্ছে আপনার মুখস্থ করতে পারেন চাইলে, একটা সার্টেন বাউন্ডারির মধ্যে, যে 3.3% জিডিপি প্রবৃদ্ধি, ঠিক আছে, এটা ফিসকাল 3.8% মধ্যে করা। তারপরে 3 জিডিপির প্রতি বর্তমানে 3.5 বলতে পারেন, সেটা ফিসকাল 2025-এ অ্যাপ্রক্সিমেটলি 4% বলতে হবে, এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। তো এইগুলি হচ্ছে যদি আপনি পড়েন, এগুলি কিন্তু পড়লেই আপনি লিখতে পারবেন, ঠিক আছে, আপনার ওভারঅল একটা আইডিয়া পাবেন
পড়লেই যত বেশি পড়বেন তত বেশি লিখতে পারবেন। মুখস্থ করতে গেলে হচ্ছে আপনার আইডিয়া কনজেস্টেড হয়ে যাবে। যখন আপনি ৩টা মুখস্থ করবেন তখন আপনি দেখবেন একটা লিখতে পারতেছেন। যখন আপনি দেখবেন যে ১০-১২টা হচ্ছে গো থ্রু করছেন তখন আপনি ২-৩টা এমনিতেই লিখতে পারবেন। ৪-৫টা এমনিতেই লিখতে পারবেন। সো এটাই এইভাবে হচ্ছে আপনারা ChatGPT ইউজ করতে পারেন। ChatGPT খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে হচ্ছে কি যে আপনাদের এইচডিজি যে ১৭টা গোল আছে, এইচডিজি যে ১৭ গোল আছে, এই ১৭ গোলের মধ্যে হচ্ছে ইকোনমি রিলেটেড আর কিছু কিছু যেমন আছে নারীর ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ, এগুলোতে হচ্ছে করবেনই। ইকোনমি রিলেটেড কিছু কিছু আছে সেগুলো হচ্ছে আপনার মুখস্থ করে ফেলবেন। এগুলো মুখস্থ করে ফেলবেন। ইউটিউবে অনেক হচ্ছে ভিডিও পাবেন যে হচ্ছে কিভাবে খুব দ্রুত মুখস্থ করা যায় সেটা দেখে নেবেন। পারলে ১৭টাই মুখস্থ করে নেবেন এবং ১৭টা কিছু হচ্ছে আপনার সাব পয়েন্ট আছে যেমন 1.2, 2.1 কিছু কিছু এরকম থাকতে পারে, সেগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? যে মনে করেন যে হচ্ছে কেউ লিখলো হচ্ছে 2 তে এই জিনিসটা বলা আছে, এখন আপনি 2.2 তে লিখলে হচ্ছে যে হচ্ছে স্পেসিফিক, 2 তে মনে করেন একটা হচ্ছে স্যাটেলাইট আইডিয়া দেওয়া আছে, আর 2.2 তে কি হচ্ছে একটা স্পেসিফিক আইডিয়া দেওয়া আছে। স্পেসিফিক আইডিয়া কি? মনে করেন এখানে বলা আছে বাংলাদেশ, আর এখানে বলা থাকবে কি যে বাংলাদেশের ভেতরে ঢাকার অবস্থা বলা থাকবে। তো স্পেসিফিক জিনিসটা যদি আপনি লিখতে পারেন সেক্ষেত্রে কিছু আপনি মার্ক একটু মনে হয় বেশি পেতে পারেন। তো এই যে গোলগুলি সুন্দর করে আপনার মুখস্থ করে ফেলবেন, এটা আপনাদেরকে ভবিষ্যতে অনেক কাজে দিবে। আমি ট্রাই করলাম যে আপনারা কিভাবে ফোকাস রাইটিং এ আরো বেশি বা আর্গুমেন্টেটিভ রাইটিং বা আপনাদের টোটাল রাইটিং পার্টটা 35+35 আর হচ্ছে 30, এই 100 মার্কসটা কেমন আপনারা লিখতে পারেন সেই ব্যাপারে হচ্ছে টোটাল একটা আইডিয়া দিলাম। এবং এটা হচ্ছে কোনো এক্সপার্ট আইডিয়া না, এটা কোনো কিন্তু হচ্ছে এক্সপার্ট আইডিয়া না। এটা হচ্ছে আমি আমার দুইবার দুইবার বিবিএডিতে যে ফেল করলাম, সেই ভাইবা ফেল করলাম, সেই জিনিসটার যে আমাদের একটা ছোট একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেহেতু রিটেনে পাস করছি, দুটাতে হচ্ছে 600-700 নিচ্ছে, তো এত লোকজনের মধ্যে ছিলাম। তো এক্সপার্ট ওপিনিয়ন না হলেও আমি যেভাবে লিখেছি ওই আইডিয়াটা দিলাম। অবশ্যই আপনারা অনেক ভালো করে পরীক্ষা দিবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। রাইটিং নিয়ে কথা বলবো বা আপনারা যেই টপিক নিয়ে আপনারা মনে করেন যে আমার কথা বলা উচিত, সেটা নিয়ে একটু কমেন্ট করবেন। আমি ট্রাই করবো যে আপনাদেরকে হেল্প করার। এটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক করবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।